ইকরার বিস্তারিত মৃত্যুর রহস্য দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। মৃত্যুর ঠিক 5 মিনিট আগে কি করেছিলেন জাহের আলফির স্ত্রী ইকরা? অবশেষে সিসি ক্যামেরার ফুটেজ বের করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সিসি ক্যামেরার ফুটেজে এমন কিছু দৃশ্য ধরা পড়েছে যা পুরো ঘটনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এছাড়াও জাহের আলফি তার নতুন একটি ফেসবুক পোস্টে তার স্ত্রী ইকরার সম্পর্কে বেশ অনেকগুলো অজানা তথ্য ফাঁস করেছেন, যা এতদিন কেউ জানতো না। তো আজকের ভিডিওতে আমরা এই সব ঘটনাগুলো নিয়েই চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ইকরা চলে গিয়েছেন আজ প্রায় 9 দিন। এই 9 দিনের মধ্যে বাংলাদেশে এই ঘটনাকে ঘিরে অনেক কিছুই ঘটে গিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আলোচনার টেবিল সর্বত্র এই ঘটনাটি নিয়ে তুমুল বিতর্ক চলছে। ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সবাই একযোগে জাহের আলফির ওপর দোষ চাপানো শুরু করেন। সবার বক্তব্য মোটামুটি একটাই ছিল, আলফির তিথির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল, আর সেটি জানতে পেরেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলফির মা। এই অভিযোগের প্রেক্ষিতে আলফি এর আগে একটি লাইভে এসে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। তবে সেই লাইভে তিনি এমন কোনো জোরালো কথা বলতে পারেননি যা দিয়ে তাকে নিঃসন্দেহে নির্দোষ বলে প্রমাণ করা সম্ভব হতো। তবে ইকরার মৃত্যুর প্রায় 8 দিন পর অর্থাৎ গতকাল জাহের আলফি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি ইকরার জীবনের নানা দিক তুলে ধরেছেন। পাশাপাশি ইকরার মৃত্যুর পেছনে তার কয়েকজন বান্ধবী ও পরিচিত জনদের হাত রয়েছে বলে সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। চলুন সেই পোস্টটি আমরা একটু ভিন্নভাবে বিস্তারিত বিশ্লেষণের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি। পোস্টের শুরুতেই আলফি উল্লেখ করেন যে তাদের বাসার ড্রয়িং রুমে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। তবে বিষয়টি হলো সেই সিসি ক্যামেরার অ্যাক্সেস সব সময় শুধুমাত্র ইকরার ফোনেই থাকতো। অর্থাৎ ইকরা তার মৃত্যুর আগে ঠিক কি করেছিলেন, কারা কারা সেই দিন তাদের বাসায় এসেছিলেন, এই সমস্ত তথ্য সেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা সম্ভব। কিন্তু সমস্যা হলো ক্যামেরার অ্যাক্সেস যেহেতু শুধুমাত্র ইকরার ফোনে ছিল এবং সেই ফোনের পাসওয়ার্ড আলফির জানা নেই, আর সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে, তাই এই মুহূর্তে ফুটেজটি দেখা বা যাচাই করা সম্ভব হচ্ছে না। এরপর আলফি পোস্টে লিখেছেন 25 তারিখ দুপুরবেলা তিনি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর 25, 26 এবং 27 তারিখ এই 3 দিন সন্ধ্যার পর থেকে ইকরার বান্ধবী ও ছেলে বান্ধবীরা বাসায় আসতেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে থাকতেন। শুধু তাই নয়, আলফি আরও জানান এই সময়কালে তারা সবাই মিলে একসাথে সিগারেট, গাঁজা, মদ সহ বিভিন্ন অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করতেন। এমনকি ইকরা যেদিন আত্মহত্যা করেন তার ঠিক আগের দিন তিনি তার সহকারীকে দিয়ে সিগারেট ও বেশ কিছু পরিমাণ ঘুমের ওষুধ আনিয়েছিলেন। এই কারণেই আলফি তার পোস্টে স্পষ্ট ভাষায় দাবি করেন কোনোভাবেই যেন সিসি ক্যামেরার ফুটেজ বাইপাস বা গোপন করার কোনো চেষ্টা না করা হয়, কারণ ইকরার মৃত্যুর কারণ এই সিসিটিভি ফুটেজেই রয়েছে। এরপর আলফি পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান ইকরার মোবাইল ফোনটি এখন পুলিশের হেফাজতে থাকলেও এর মধ্যেই ইকরার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে এবং তার মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সকল কথোপকথন মুছে ফেলা হয়েছে। আলফি সরাসরি কাউকে নাম ধরে দোষারোপ না করলেও তার কথার সুর ও ইঙ্গিত থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি মনে করছেন ইকরার পরিবার অথবা অন্য কোনো পক্ষ টাকা দিয়ে এই কাজটি করিয়েছে, যাতে তদন্তে কাজে লাগতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রমাণগুলো ধ্বংস করা যায়। এর পরের অংশে আলফি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বেশ কিছু কথা উল্লেখ করেন। তিনি জানান ইকরা মৃত্যুর আগের রাতে অধিক পরিমাণে মদ্যপান ও মাদক সেবন করেছিলেন। এই তথ্যটি ইকরার পরিবার আগে থেকেই জানতো বলে আলফির অনুমান, এবং সম্ভবত এই কারণেই তারা প্রথম দিকে লাশের পোস্টমর্টেম করাতে রাজি ছিলেন না, কারণ ইকরার পরিবার মিডিয়ার সামনে ইকরাকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যেন তিনি সম্পূর্ণ নিষ্পাপ শিশু। তাই আলফি তার পোস্টে জোর দিয়ে বলেছেন যেন ফরেনসিক রিপোর্ট কোনোভাবে উল্টো পাল্টা না হয় এবং তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়। এবার আসি সেই অংশে যেটি সবচাইতে বেশি চমকে দেওয়ার মতো। আলফি তার পোস্টে লিখেছেন আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকীয়া, তাহলে ইকরার ব্যাচমেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের 41তম ব্যাচের নাবিদের সাথে ইকরার সম্পর্কটা কি ছিল? এই প্রশ্নটি তুলে দিয়ে আলফি মূলত বোঝাতে চাইলেন শুধু তার উপর একতরফাভাবে দোষ না চাপিয়ে ইকরার নিজের জীবনযাপনের দিকেও নজর দেওয়া উচিত। এমনকি আলফি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান 2010 সালে ইকরা তার সঙ্গে বিবাহিত অবস্থায় থাকা সত্ত্বেও
অন্য একজনকে বিয়ে করেন এবং বাসরও করেন, কিন্তু আলফিকে ডিভোর্স না দিয়েই। পরবর্তীতে সেই বিয়ে টেকেনি এবং সেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে ইকরা আবারও আলফির কাছে ফিরে আসেন। আলফি তাকে অন্ধের মতো ভালোবাসত বিধায় চোখ বন্ধ করে তাকে আবারও নিজের করে নিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো আলফি চাইলে অনেক আগেই সবার সামনে বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি চাননি তার স্ত্রীর এই ব্যক্তিগত ও আপত্তিকর দিকগুলো মানুষের সামনে আসুক। কিন্তু চারদিক থেকে একতরফা ভাবে দোষারোপ করা হতে থাকলে এবং সামাজিক চাপ সহ্যের সীমা ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত তিনি এই কথাগুলো বলতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, যারা এতদিন ধরে শুধুমাত্র আলফিকেই সবকিছুর জন্য দায়ী করছিলেন তারা এখন কি বলবেন? বিষয়টি এখন আর এককভাবে আলফির দোষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে দুজনের মধ্যেই চরিত্রগত নানান সমস্যা ছিল, অর্থাৎ তারা দুজনেই সমান দোষী। এই বিষয়ে আপনার মতামত কি? নিচের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন এবং